তোমার এই মার্কসে টপ গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে। আমি তো এখন কনফিউজ যে এসএসকেএম না এমসিকে কোনটা নেব। এখন আমার মনে হয় যে যদি আপনার কাছ থেকে আরো কিছুদিন আগে থেকে পড়তে পারতাম তাহলে হয়তো ইংলিশে আরো বেশি ভালো মার্কস করতে পারতাম। অনেক স্টুডেন্টরা থাকে, তারা অনেক ভিডিওস দেখে, মানে একটা কোর্স যে নেবে সেটাও কি দেখে নেবে। আমি বলবো যে সমস্ত গুলো দেখুক, দেখার পর তারা নিজেরা বুঝতে পারবে কোনটা আমার মাথা সহজে নিতে পারছে। তুমি এটাকে কত রেট করবে আউট অফ 5? 5 out of 5। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং ইউটিউব চ্যানেল। আমরা আরেকটা টপার স্টক নিয়ে চলে এসেছি দেবলিনার সাথে, দেবলিনা ব্যানার্জি, যে 2026-এর জেনপাস ইউজিতে 88 জেএমআর স্কোর করেছে, আন্ডার 100 র্যাঙ্ক এনেছে এবং ওর স্কোর অর্থাৎ মার্কস সেটা হচ্ছে 76.41 ও স্কোর করতে পেরেছে। দেবলিনা, কংগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং এর টপার স্টকে সবাইকে। সমস্ত টিচারকে, স্যার ম্যাম, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। প্রথমেই আমার এই সাকসেসের জন্য আপনাদের অনেক অবদান। আপনারা না থাকলে এই জায়গাটা আমার জন্য অ্যাচিভ করা এতটা ইজি হতো না। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম দেবলিনা। দেবলিনা, তুমি কোথায় থাকো, তুমি কোথা থেকে বিলং করো? আমার ডিস্ট্রিক্ট বাঁকুড়া, আমার বাড়ি হচ্ছে বর্ধমান শহরের কাছে একটি গ্রামে। আচ্ছা, ওকে ওকে। তুমি ক্লাস 12 কবে পাশ করেছো? 2024-এ। 2024। তারপরে তুমি কিসের প্রিপারেশন নিচ্ছিলে? তারপর আমি ড্রপ ইয়ারে নিটের জন্য প্রিপারেশন নিই। আচ্ছা। আর তারপর প্রথমে আমি জেন পাসের পরীক্ষা দিইনি, নিটের জন্য আমি পড়ছিলাম। মানে এটা আমার জেন পাসের জন্য ফার্স্ট অ্যাটেম্পটই ছিল। আচ্ছা, তো তুমি মোটামুটি এটা ফার্স্ট অ্যাটেম্পটে তুমি এটা করেছো, রাইট? এবার তোমার নিট পরীক্ষাও ছিল, রিনিটও হয়েছে, তো সেখানে তুমি কিরকম অ্যাটেম্প্ট করেছো যে? নিটের এক্সামটা দিয়েছিলাম, আমার মোটামুটি ভালোই হয়েছিল। কিন্তু তারপর যখন এইসব নিট নিয়ে অনেক কিছু ঝামেলা আরে হলো, হ্যাঁ, হ্যাঁ। তার সেই টাইমে আমি আর তখন ওইদিকে আর ফোকাস দিইনি, আর বাকি আদার্স এক্সাম গুলো ফোকাস দেবো বলে তখন আর এইসব কিছুর জন্য প্রিপারেশন করছি। তোমার এই মার্কসে টপ গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে, তো তোমার প্রেফারেন্স কোন কলেজ সেটা একটু জানতে চাই। আমি তো এখন কনফিউজ যে এসএসকেএম না এমসিকে কোনটা নেব। আপনারা আচ্ছা, যেটা গাইড করবেন সেটাই। ওকে ওকে, ডেফিনেটলি আমরা এই ব্যাপারে ডেফিনেটলি তোমাকে গাইড করবো। অ্যান্ড তোমার প্রেফারেন্স হিসাবেও ব্যাপার, অনেকজন স্টুডেন্টস থাকে যারা বাড়ির কাছাকাছি কলেজ চায়, অনেকে আছে যে না আমি টপ কলেজে পাচ্ছি, আমি টপ কলেজেই নেবো, এরকমও কিন্তু ব্যাপার থাকে। সো আমি টপ কলেজে যখন পাবো সেগুলোই নেব, এবার সেটার মধ্যে যেটা আপনারা ভালো বলবেন সেটা। আচ্ছা, ওকে ওকে, ডেফিনেটলি উইল গাইড ইউ। আর প্রিপারেশন সংক্রান্ত আরও একটু কথা বলি তোমার সঙ্গে। তুমি যেহেতু বলে এটা তোমার ফার্স্ট অ্যাটেম্প্ট, রাইট? তো তুমি এই বছর যে তুমি পেপার দিয়েছো জেনপাস ইউজি, সেটাতে তোমার হাইয়েস্ট স্কোর বায়োলজিতে হয়েছে, তাই তো? তুমি 20 পেয়েছো বায়োলজিতে। হোয়াট অ্যাবাউট ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি? বিকজ তুমি যেহেতু নিট অ্যাসপিরেন্ট ছিলে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তুমি প্রিপেয়ার সাথে সাথে করছিলে, তাই না? তো সেক্ষেত্রে তোমার ফিজিক্স কেমিস্ট্রির স্টেটাস কি? ফিজিক্স কেমিস্ট্রি আমার আসলে ফিজিক্স কেমিস্ট্রি এমনি দুটো সাবজেক্টই আমার খুব পছন্দের ছিল। ওকে। তো ওই দুটো সাবজেক্টের এমনি শুরু থেকে আমি কনসেপ্ট ক্লিয়ার করে পড়েছি, নিটের জন্য যেমন কোশ্চেন প্র্যাকটিস হয় সেসব পড়েছি। তো কনসেপ্ট তো একই জেন পাসের বা নিটের। তো ফিজিক্স আমার সেই জায়গা থেকে স্ট্রংই ছিল। কিন্তু আপনাদের টেস্টের সময় যে আপনাদের প্র্যাকটিস ক্লাসগুলো আড়াইসির হতো, সেখান থেকে জেন পাসের প্যাটার্নে কিরকম কোশ্চেন পড়ে সে সম্পর্কে তো আমার কোনো ধারণা ছিল না। তো সেগুলো আমি প্রচুর প্র্যাকটিস করেছিলাম। আচ্ছা, কারণ নিটের প্রশ্নের ধরন আর জেন পাসের ধরন একটু আলাদা। একটু আলাদা, হ্যাঁ, এক্স্যাক্টলি। এটার জন্য আপনাদের ক্লাসগুলো প্র্যাকটিস করেছিলাম, কারণ আমার কাছে আলাদা কোনো মেটেরিয়াল ছিল না জেন পাসের জন্য। তো আচ্ছা, এটাই আমি প্রচন্ড হেল্পফুল হয়েছি। ঠিক ওরকম মতনই প্রশ্ন আমি পরীক্ষায় গিয়ে পেয়েছিলাম। ওকে। অ্যাকচুয়ালি তুমি আরআইসি স্টুডেন্ট, এবং আরআইসিতে আমাদের টার্গেট ওটাই থাকে স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স করানো পরীক্ষার ঠিক আগের মাসে। মানে পরীক্ষার ঠিক আগের মাসটা আমরা এত কোয়েশ্চেন করাই টিল এক্সাম অবধি, এক্সামের 1 উইক প্রায়ার অবধি আমরা এই ব্যাচটাকে কন্টিনিউ করি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে, যেখানে আমরা জেনপাস ইউজি প্যাটার্নের কোয়েশ্চেন্স করাই। ইভেন তুমি যেহেতু নিট অ্যাসপিরেন্ট, তার সঙ্গে ধরো তোমার মানে জেনপাস ইউজির ক্ষেত্রে তোমার ইংলিশ এবং তোমার আগে লজিক্যাল রিজনিং ছিল, তারপরে হেলথ অ্যাপটিটিউডে জয়েন হয়েছে, তো সেগুলো তোমাকে পাশাপাশি করতে নিতে হয়েছে। কারণ কি ইংলিশের কোয়েশ্চেনের যে প্যাটার্নসগুলো আছে বা ইনস্ট্রাকশন বেস যেগুলো কোয়েশ্চেন আছে,
সেগুলো কিন্তু একদমই আলাদা, এবং নিটে অবশ্যই ইংলিশ থাকে না, তো সেখানটাও অনেকটা করার ব্যাপার থাকে, প্র্যাকটিস করার ব্যাপার থাকে। তো তুমি বাকি যে সাবজেক্ট, ধরো তুমি তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করছিলে, কিন্তু আদার দেন দ্যাট ইংলিশ এবং হেলথ অ্যাপটিটিউডকে কিভাবে তুমি টাইম দিয়েছো? ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউডটা আমার কাছে পুরো নতুন সাবজেক্ট ছিল। মানে একদম। ইংলিশ এই ক্লাস 10-12-এ যতটুকু পড়েছিলাম তারপর কমপ্লিটলি ভুলে যাই। আর হুম। হেলথ অ্যাপটিটিউডটা একদম নিউলি একটা সাবজেক্ট ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি নিটের পরীক্ষার পর যে লাস্ট 1 মাস ছিল, সেই 1 মাসে আপনাদের যে হেলথ অ্যাপটিটিউডের আপনার যে ক্লাসগুলো হতো না, হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ। প্র্যাকটিস, তার উপরে আপনি ছোট করে প্রথমে থিওরি বলতেন আর তারপর কোশ্চেন করাতেন। হুম, তো হুম, ওই হুম। আমি কমপ্লিটলি করেছি, মানে পুরো আচ্ছা, হেলথ অ্যাপটিটিউডটা সমস্তটা আচ্ছা। কমপ্লিট করেছি। আর ইংলিশে আপনার যে ইউটিউবের আগের সিরিজ ছিল না, জিরো টু জিরো হিরো, টু হিরো। ওটা আপনি বলেছিলেন, ওটার সমস্তগুলো করেছিলাম। দেন ওকে। সেখানে পুরো প্র্যাকটিস করি, মানে ওইটা ইংলিশটা যতটাই পেরেছি ওই আপনার ওখানে প্র্যাকটিসটা থেকেই, নয়তো আমার ইংলিশটা প্রচন্ড প্রবলেম হতো শুরুর দিকে করতে। ওকে, এটা খুবই মানে শুনে খুব ভালো লাগছে। অ্যান্ড তুমি যেই প্লেলিস্টটার কথা বললে জিরো টু হিরো, সেটা প্রচুর স্টুডেন্ট জেনপাস ইউজিস তারা ইংলিশের জন্য এই প্লেলিস্টটা আমি সাজেস্টও করি এবং তারা দেখে, এবং প্রত্যেক বছর টপ স্টকে কোনো না কোনো স্টুডেন্ট এই প্লেলিস্টটা অবশ্যই ফলো করে। তুমি এই প্লেলিস্টটা কি তোমার অন্যান্য স্টুডেন্টদেরকে বা যারা ভাবো জুনিয়র তাদেরকে তুমি রেকমেন্ড করবে? অবশ্যই, মানে ইংলিশটা যদি কে কারোর উইক থাকে আর কেউ বেসিক থেকে শুরু করে একদম এক্সট্রিম পর্যন্ত শিখতে চায়, তো আই উইল সাজেস্ট কি তারা যেন অবভিয়াসলি যেখান থেকে প্রশ্ন প্র্যাকটিস করুক, হুম। প্রথম এই জিরো টু হিরো সিরিজটা যেন কমপ্লিট করে। কারণ ওকে। ওখানে পুরোপুরি বেসিক থেকে আপনি যেভাবে শিখিয়েছেন, মানে প্রত্যেকটা প্যাটার্নের যেরকম যেরকম কোশ্চেন হয়, ইংলিশে তো অনেকগুলো প্যাটার্ন আছে না, অনেক প্যাটার্ন আছে। এই হ্যাঁ। প্যাটার্ন গুলো আপনি প্রত্যেকটাকে ধরে ধরে যেভাবে করেছেন সেটা আমাদের জন্য প্রচুর হেল্প। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই প্লেলিস্টটা যেহেতু তুমি রেকমেন্ড করছো স্টুডেন্টদেরকে, তোমরা যারা যারা দেখছো তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবে, ফ্রি অফ কস্ট ইউটিউবে অ্যাভেলেবেল আছে সবার জন্য, তোমরা সকলেই দেখতে পারো এই প্লেলিস্টটা। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এটার কিন্তু লিঙ্ক অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। ওকে, মুভিং অন টু দ্য পডকাস্ট। দেবলিনা, তুমি আমাকে আরো কয়েকটা জিনিস বলো। তুমি যেহেতু নিট অ্যাসপিরেন্ট ছিলে এবং তুমি নিটের যে পড়াগুলো তুমি পড়ছিলে, তো নিটেরই তুমি প্রিপারেশন নিচ্ছিলে নাকি জেনপাসের জন্য যে ভাবো তুমি আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচে ঢুকেছিলে, সেটা হচ্ছে কিন্তু একদম পরীক্ষার আগের মুহূর্তের যে ব্যাচটা হয় সেটাতে তুমি ঢুকেছিলে। এবার তুমি সারা বছর তুমি যেরকম বললে যে হ্যাঁ তুমি ইংলিশের জন্য এটা ফলো করো, তুমি তাহলে কি জেনপাসকেও কি বাই সাইডে তুমি কি ইকুয়ালি টাইম দিয়ে তুমি প্রিপেয়ার করতে? না, প্রথম থেকে আমি জেন পাসের জন্য আলাদা করে পড়াশোনা কিছু করিনি। হুম, হুম। তখন আমার খালি নিটটাই ফোকাস ছিল। তো ওকে। নিটের পরীক্ষাটা হওয়ার পর তারপর পুরোপুরি, এবারে তো মোটামুটি 1 মাস টাইম ছিল নিটের হুম, এক্সাম হওয়ার পর। হুম, হুম, তো হুম। সেটাতেই আমি ওই যে দুটো আরো এক্সট্রা সাবজেক্ট, মানে হ্যাঁ, ইংলিশ আর ইংলিশ। হেলথ হ্যাঁ। অ্যাপটিটিউড, এই দুটোকে কমপ্লিট রেডি করেছি। মানে ওটা আমার আগের থেকেই মাথার মধ্যে ছিল যে এক্সামটা হয়ে গেলেই এটার জন্য আমাকে রেডি করতে রেডি হবে। করতে হবে। আর তার আগের থেকে আমি আপনাদের সিরিজ গুলো ফলো করে রেখেছিলাম, মানে আচ্ছা, এক্সাম হয়ে গেলে এগুলো স্টার্ট করব আর কি। আচ্ছা, আর আচ্ছা, তো তোমার এরকম বেশি প্ল্যানিং। বেসিকটা ছিল নিটের জন্য। ওকে, আচ্ছা, তো তুমি এগুলো আগের থেকে তুমি মানে সর্ট আউট করে রেখেছিলে, তাই তো? হ্যাঁ। ওকে, নেক্সট তুমি আমাকে এটা বলো যে যখন তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হেলথ অ্যাপটিটিউড ইংলিশ দেখলে, তোমার কোন সাবজেক্টটা মনে হচ্ছে যে তোমার আরো চ্যালেঞ্জিং, বা তোমাকে এটাতে আরো টাইম দিতে লাগতো, বা একটু টাইম আমার পেলে ভালো হতো, এরকম কোন সাবজেক্টটা তোমার মনে হয়েছে? আমার মেনলি একটু প্রবলেম হয়েছিল ইংলিশটাতে। মানে ওকে। এখন আমার মনে হয় যে যদি আপনার কাছ থেকে আরো কিছুদিন আগের থেকে পড়তে পারতাম, মানে আরো কিছু কোশ্চেন আপনার গুলো প্র্যাকটিস করতে পারতাম, তাহলে হয়তো ইংলিশে আরো বেশি ভালো মার্কস করতে পারতাম বা আরো স্ট্রং হতো। মানে ইংলিশটা মেনলি কারেক্ট। সে তো অনেকটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো সেইটা টাইমটা যেহেতু আমি কম পেয়েছিলাম, লাস্ট 1 মাসই প্র্যাকটিস করতে পেয়েছিলাম, ওটা যদি আরো কিছুদিন আগের থেকে করতে পারতাম, মানে টাইম পেতাম, তাহলে হয়তো আরো বেশি বেটার হতো। ওকে, অ্যান্ড অফকোর্স সেটা তো অবশ্যই, এবং শেখার কোনো শেষ নেই, তুমি আরও শিখতে পারো। বাট এই মুহূর্তে যারা 2027-এর জেনপাস ইউজির জন্য যারা পড়তে চাইছো, বা যারা পড়ছো, বা যারা দেখছো যে আমি কি পড়বো বা কিভাবে পড়বো, একটা তোমরা এই প্লেলিস্ট ফলো করতে পারো, অথবা তোমরা লেটস ইমপ্রুভের যে লেগেসি ব্যাচ যেটা আমাদের আছে, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ব্যাচ। এই অ্যাভেঞ্জার্স ব্যাচটা তোমরা মেনলি নিতে পারো, যেটা কিনা ফুল ইয়ার ব্যাচ হয়। এই ব্যাচের মধ্যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের পড়া, এক্সপ্লেনেশন, পিডিএফ নোটস, মক টেস্ট, মেন্টরশিপ, ডাউট ক্লিয়ারিং, এভরিথিং তোমরা পাবে। অ্যান্ড এটা পরীক্ষার আগ অবধি তোমাদের সঙ্গে কিন্তু থাকবে, তোমাকে এটা হেল্প করবে। হ্যাঁ, তারপর তুমি ড্রিম ব্যাচ আছে, ড্রিম ব্যাচ ইজ ডিফারেন্ট। ড্রিম ব্যাচ হচ্ছে আমাদের একটা পুরো তুমি বলতে পারো ক্র্যাশ কোর্স,
তার সঙ্গে আমাদের আরআইসি আছে, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, প্রচুর স্টুডেন্ট র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে ভর্তি হয় ওই কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করার জন্য। র্যাঙ্ক ইমপ্রুভমেন্টে আমরা প্রচুর কোয়েশ্চেন সলভ করেছি। দেবলীনা, তুমি যেহেতু ওই ব্যাচে ছিলে, তুমি আমাকে একটু বলো যে যখন তুমি ওই ব্যাচে পড়তে তখন কি তুমি রেকর্ডেড করতে না লাইভ ক্লাস করতে? যতটা আমার পসিবল হতো লাইভ করার চেষ্টা করতাম, কারণ লাইভে আপনারা যখন কোশ্চেনটা দিতেন তারপর আমি সেটার আপনারা আনসার করার, নিজেরা আনসার করো বলে আপনারা একটা টাইম দিতেন, তো সেটাতে আমি দেখতাম যে মানে আমি কতটা পারছি। মেনলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা আমি লাইভ করারই চেষ্টা করতাম, আচ্ছা, নিজের কনসেপ্ট থেকে কতটা উত্তর করতে পারছি এটা চেক করার জন্য। আর ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউডটা যেহেতু আমার কাছে নতুন ছিল, ওটা আমি একটু রেকর্ডেড দেখতাম, কারণ ধীরে ধীরে থামিয়ে আমি বারবার রিপিট করে করে দেখতাম। ওকে ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, মানে তোমার যেরকম সুবিধা হয়েছে তুমি কিছু রেকর্ডেড করছো, কিছু লাইভ ক্লাসেস করেছো। তো তুমি যদি লাইভ ক্লাস করতে বা রেকর্ডেডও করতে, তোমার ক্লাসগুলো কেমন লাগতো? সেটা কি তোমার মনে হয়েছে যে না এটা কম টাইমের মধ্যে, মানে স্টুডেন্টের হাতে তখন খুব কম টাইম থাকতো, রাইট? এই কম টাইমের মধ্যে প্রত্যেকদিন আমার মনে পড়ে যে 3টে করে ক্লাস তো পড়তোই লাইভ, ঠিক আছে? প্রতিদিন। এবার সেই ক্লাসগুলোর মানে তুমি এটাকে কত রেট করবে ওভারঅল, মানে কোয়ালিটি হিসাবে বা টিচাররা কিরকম পড়াচ্ছে সেই হিসাবে আউট অফ 5? এক্সাম দেবার পর আমি যেটা বুঝলাম, মানে 5 আউট অফ 5। 5 আউট অফ 5, ওকে। তো প্রচন্ড ভালো লেগেছে, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যালং উইথ ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউড সবটাতেই আমি কোশ্চেন প্যাটার্ন যা দেখেছি, আপনাদের ধরনটা ওটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে আপনাদের ওই শেষ মাসের যে প্র্যাকটিস ক্লাসগুলোতে এত আপনারা হিউজ কোশ্চেন প্র্যাকটিস করান, আর এত রেলিভেন্ট ওগুলো জেনপাসের জন্য, সেটা কিন্তু আমাকে সত্যি প্রচন্ড হেল্প করেছে। ওকে, দ্যাটস রিয়েলি নাইস। সো আউট অফ 5 তুমি 5 রেট করছো এটাকে, তাই তো? ওকে। আচ্ছা, তুমি যখন প্রিপেয়ার করছিলে আমাকে একটু বলো, হাউ ডিড ইউ কাম টু নো অ্যাবাউট লেটস ইমপ্রুভ? লেটস ইমপ্রুভের ব্যাপারে তুমি কিভাবে জানলে যে, বা লেটস ইমপ্রুভের যে তুমি কোর্সটা নিয়েছো সেটা তুমি কি বেস করে নিলে তাহলে? মানে এইটা আমি এই জন্য জিজ্ঞেস করছি, কেন কি যারা স্টুডেন্টসরা হচ্ছে তারা কি দেখবে, মানে একটা কোর্স যে নেবে সেটাও কি দেখে নেবে সেটা জানার জন্য। হ্যাঁ, এটা নিয়ে তো আমিও প্রথমে কনফিউজ ছিলাম, কারণ আমি জেনপাসের ফিল্ডে ছিলাম না, আমার কোনো ধারণা ছিল না। আমি নর্মালি ইউটিউবে জেনপাসের কি সিলেবাস কি এসবের জন্য সার্চ করেছিলাম। এবার কয়েকটা ইনস্টিটিউটের তো ভিডিও আছে, এবার প্রথমবার সবারগুলো একটু দেখতে আমি রেকমেন্ড করব। তারপর তারা নিজেরাই ডিফারেন্স করতে পারবে যে কোনখানে পড়ানোটার সাথে নিজের ফ্রিকোয়েন্সি ম্যাচ হচ্ছে। মানে আমার ভীষণ আপনাদের মানে স্পেশালি আপনার পড়ানোর সাথে আমার ফ্রিকোয়েন্সি এত ম্যাচ করতো যে আপনি যেভাবে ইংলিশটা পড়াতেন, আরো অনেক ইনস্টিটিউট ছিল যারা ইংলিশ পড়াতো, কিন্তু পড়ানোর ধরনটা, আপনার কোশ্চেন করানো আর আপনার হেলথ অ্যাপটিটিউডটা যেভাবে আপনি রেডি করেছেন লাস্ট 1 মাসে, পুরো একটা নতুন সাবজেক্ট যে যখন অ্যাড হয়, আমরা তো প্রচন্ড টেনসড হয়ে গেছিলাম। তো সেইখানেতে আপনার ফ্রিকোয়েন্সির সাথে আমার এত ম্যাচ করতো না, মানে আদার্স আর কিছুর সাথে আমার ম্যাচ করেনি, তাই আমার মনে হতো যে না এটাই ঠিক আছে। তাই জন্য আমি আরো আপনাদের সব ক্লাসগুলো দেখতে থাকি। তাহলে একটা স্টুডেন্টের ফার্স্টে ভিডিওটা দেখে বোঝা উচিত যে সেই টিচারের পড়ানো সে আদৌ বুঝতে পারছে কিনা, প্রথম। দ্বিতীয় কথা ভ্যারি করে, কারণ তারা নিজেরা, আমি বলবো যে সমস্তগুলো দেখুক, দেখার পর তারা নিজেরা বুঝতে পারবে কার সাথে নিজের ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করছে। হ্যাঁ, কার পড়ানোটা বুঝতে পারছে, কাকে বেটার লাগছে, কার এক্সপ্লেনেশন গুলো বুঝতে পারছে, হচ্ছে কোনটা আমার মাথা সহজে নিতে পারছে। কারণ সময়টা তো কম থাকে, তো সেই সময়ের মধ্যে কোনো জিনিসকে খুব বেশি জটিল করে লাভ নেই, তো খুব ইজি ওয়েতে যেটা আপনারা করেন, তো সেটা প্রচন্ড হেল্পফুল মানে আমার লেগেছে স্পেশালি। কারেক্ট। তো এইটা যারা যারা ভাবো তোমরা পডকাস্ট দেখছো, তোমরা এইভাবে ব্যাপারটাকে ডিফারেন্সিয়েট করতে পারো, সেটা তুমি দেবলীনার থেকে একটা আইডিয়া পেলে, একটা তুমি সাজেশন পেলে ওর, এবং সেটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। দেবলীনা, তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করতে চাইবো যে অনেক স্টুডেন্টরা থাকে, তারা অনেক ভিডিওস দেখে এবং প্রচুর ডিফারেন্ট ক্রিয়েটারের ভিডিওস দেখে, তাহলে সেইটা কি ঠিক হবে, নাকি একটা টিচার যার কাছে সে বুঝতে পারছে তারটা স্টিক করা বেটার হবে? না, ইনিশিয়ালি প্রথম 1 দিন কি 2 দিন আমি সাজেস্ট করব যে সবারগুলো দেখে নাও। ওকে, আমার যেটা মনে হয়, কোনো একটা পার্টিকুলার টপিকের উপর 2টো 3টে 5টা 10টা যার যতগুলো ইচ্ছা দেখে না, তার তুমি প্রথমে ডিসাইড করে নাও যে কার সাথে, মানে এতগুলো পড়ানোর মধ্যে কার ফ্রিকোয়েন্সিটা তোমার সাথে ম্যাচ করলো, তোমার কোনটা বেস্ট লাগলো, দেন গো ফর ইট। তারপর আর আদার্স এদিক ওদিক দেখে কোনো লাভ নেই, একটাতে স্টিক থাকো এন্ড সেটাকে কন্টিনিউ করো।
কারণ ওকে, এটা সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। নানান কারেক্ট। দিকে ভাবতে গেলে সবটা ঠিক হয় না, মানে হচপচ হ্যাঁ, হয়ে যায় লাস্টে। হচপচ হয়ে যায়। তাহলে এই সাজেশনগুলো তোমরা যারা যারা 2027-এ যারা পড়ছো, তোমরা কিন্তু এগুলোকে অ্যাপ্লাই করতে পারো। তো দেবলীনা, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা এগোবো আমাদের প্রত্যেক বছর যেরকম আমরা করি আমাদের টপারদের সাথে, সেটা হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। সেটা আমি তোমাকে জিজ্ঞেস করব, খুব কুইকলি তুমি অ্যান্সার করবে, কোনো এক্সপ্লেনেশনস এর দরকার নেই সেক্ষেত্রে। তো স্টার্ট করা যাক তোমার সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ড। ওকে, সো লেটস বিগিন। ফার্স্ট, ডে টাইম স্টাডি না নাইট টাইম স্টাডি প্রেফার করবে? নাইট টাইম। Okay. Movie or books? বুকস। Books. Tea or coffee? টি। PDF or handwritten notes? হ্যান্ডরিটেন নোটস। Handwritten notes. আমরা handwritten notes অনেক বানিয়ে বানিয়ে পড়া হয়েছে, তাই তো? সব হ্যান্ডরিটেন নোটস করি, কখনো পিডিএফ দেখে পড়তে পারি না। আচ্ছা। Next, early bird or night owl? নাইট আউল। Night owl. Okay, okay. Solo study নাকি group study? সোলো স্টাডি। Solo study, always. অলওয়েজ। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের র্যাপিড ফায়ার এখানে আমি এন্ড করছি। আর তোমাকে লাস্ট আমি যেটা জিজ্ঞেস করতে চাইবো সেটা হচ্ছে, দুটো এমন টিপ দাও আমাদের 2027-এর স্টুডেন্টস যারা দেখছে এই মুহূর্তে, তাদেরকে এমন দুটো টিপস দাও যেটা অবশ্যই 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 যেটা ওদের করা উচিত, প্রিপারেশনে না করলে হবে না এমন কিছু ওদেরকে বলো যেটা ওরা অবশ্যই যাতে এই পডকাস্টটা দেখে যাতে করে। প্রথম কথা, আগে গোলটা সেট করে নিয়ে সেটার জন্য শুরু থেকেই প্রিপারেশন নেওয়া উচিত। প্রথম থেকেই, এখন থেকেই আমার মনে হয় কনসিস্টেন্টলি একটা ব্যাচ নিয়ে সেটার সমস্ত কিছুটা ফলো করা, যাতে করে এন্ড মোমেন্টে গিয়ে আবার না ভাবতে হয় কি হবে কি না হবে, তখন শেষ মোমেন্টে গিয়ে মানুষ হোপলেস হয়ে যায় কারেক্ট। সবটা করতে পেরে। তো প্রথম থেকে আমি বলবো নিজেকে কনসিস্টেন্ট রেখে শুরু থেকে সেটার জন্য প্রিপারেশন নিতে। হুম। আর সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের সাথে হিউজ পরিমাণ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে। কারণ আচ্ছা। এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমি যেটা বারবার ফিল করেছি সেটা হুম। হলো মেন ব্যাপার, ওই টাইমের মধ্যে সঠিকভাবে কোশ্চেন করা, প্রচন্ড হুম। কোশ্চেন করা। আমি আপনার কাছ থেকে আর স্যারের কাছ থেকে এই টিপসটা পেয়েছি যে নেগেটিভটা কিভাবে কম করতে হয়। কারেক্ট। আজ আমার এই মার্কসটার জন্য শুধুমাত্র আপনাদের এই লাস্টের দিন যে ভিডিও দিয়েছিলেন যে কিভাবে পেপার অ্যাটেম্প করতে হবে, এটা আমার হ্যাঁ, হ্যাঁ। ভীষণ হেল্পফুল হয়েছিল আচ্ছা, তুমি আমার জন্য। ইউটিউবে আমাদের কিছু কিছু ভিডিওস তাহলে দেখতে, হ্যাঁ হ্যাঁ, যেগুলো আর সব কি দেখতাম। স্ট্র্যাটেজি বা সাজেস্টিভ যে ভিডিওস গুলো। যা কিছু ভিডিও দিতেন সেগুলো আমি দেখতাম, ফলো করতাম। শুধু দেখার জন্য দেখতাম এরকম নয়, মানে আমি চেষ্টা করেছি যে যতটা অ্যাটেম্প করব ততটাই যেন ঠিক হয়, নেগেটিভটা না করার আর কি। তো সময় ম্যানেজমেন্ট করে 5টা সাবজেক্টকেই যাতে ওই টাইমের মধ্যে কভার করা যায়, আর কোনগুলোকে স্কিপ করতে হবে, কোনটাকে অ্যাটেম্প করতে হবে, তবে তোমার বেস্ট আউটপুট আসবে, এটা শুরু থেকেই প্র্যাকটিস করাটা দরকার। ওকে দেবলীনা, এই দুটো টিপস আমি ডেফিনেটলি চাইবো যে যেই দুটো টিপস তুমি দিয়েছো সেটা যেন বাকিরা অবশ্যই ফলো করে, বিকজ এরা দেখো এরা অলরেডি পার করে এসছে, তোমরা এখনো পার করার পথে আছো। তাই জন্য আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করবো এগুলোকে দেখো এবং কমেন্ট করে অবশ্যই জানাও যারা যারা দেখছো তোমার কোথায় এখনো স্ট্রাগল মনে হচ্ছে বা কোন সাবজেক্টে তুমি এখনো ল্যাক করছো। অ্যান্ড সবাইকে বলছি, লেটস ইমপ্রুভ নার্সিং এর ইউটিউব চ্যানেলে তোমরা প্রচুর প্রচুর আরো পডকাস্ট কিন্তু দেখতে পারবে, যেখানে 2026-এর টপার স্টক আসছে, 2025-এরও এসেছিল, 2024-এর আছে এবং আসতেই থাকবে। এবং যারা যারা তোমরা 2027-এর প্রিপারেশন করছো তোমরা অবশ্যই আমাদের ব্যাচগুলো চেক আউট করতে পারো। তার জন্য লেটস ইমপ্রুভের অ্যাপ ডাউনলোড করে এখনই তোমরা রেজিস্টার করে স্টার্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ দেবলীনা। ম্যাম, আপনাদের সকলকে অনেক থ্যাংক ইউ। আগেন ওয়ান্স আগেন লেটস ইমপ্রুভের টিমের তরফ থেকে তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ ম্যাম।